শীতের সন্ধ্যা। সমস্ত গ্রামটা ঢেকে রয়েছে কুয়াশার চাদরে। গ্রামের মানুষজন সবাই কাজকর্ম সেরে যে যার ঘরে ঢুকে পড়েছে। গ্রামের পথে একটাও মানুষজন নেই, কিন্তু গ্রামের উত্তর দিকে ওই বুড়ো বট গাছের পাশে এখনো খোলা রয়েছে হারানের চায়ের দোকানটা। খড়ের চালের একটা ঝুপড়ি দোকান। দোকানের ভেতরে টিমটিম করে হ্যারিকেনের আলো জ্বলছে, আর সেই দোকানের সামনে মাটিতে চটাই পেতে বসে আগুন পোহাচ্ছে তিনজন ব্যক্তি। গ্রামের স্কুল মাস্টার ভবতোষ চক্রবর্তী, পোস্টমাস্টার রথীন দত্ত, আর গ্রামেরই এক কৃষক গদাই। এরা তিনজনে প্রতিদিন সন্ধ্যাবেলায় হারানের দোকানের সামনে এসে বসে চা খায়। চা খেতে খেতে নানা রকমের খোশ গল্পে মেতে ওঠে। আরও একটা বিষয় ওদের তিনজনের এখানে টেনে নিয়ে আসে, সেটা হলো ভবতোষ বাবুর গল্প। ভবতোষ বাবু নিজের জীবনের নানান ধরনের অভিজ্ঞতার কথা শোনান রথীন ও গদাইকে। হারানো দোকানে খদ্দের না থাকলে তাদের সাথে এসে যোগদান দেয়। আজও সন্ধ্যায় তার ব্যতিক্রম হয়নি। এই শীতের সন্ধ্যায় হারানের দোকানে খদ্দের প্রায় আসে না বললেই চলে। তাই আজও হারান 3 গ্লাস লিকার চা নিয়ে এসে বসল ভবতোষ বাবুদের পাশে। মাস্টারমশাই, আর ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে। বাবা গো, আজ একটা দারুণ গল্প না হলে আড্ডাটা ঠিক জমবে না। গদাইকে উদ্দেশ্য করে ভবতোষ বাবু বলল, শোন গদাই, আজ তোদের আমি আমার জীবনের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনাবো, যা শুনলে এই ঠান্ডাতেও তোদের সারা শরীরে ঘামে ভিজে উঠবে। ভবতোষ বাবুর এই কথা শুনে রথীন, গদাই আর হারানের গল্প শোনার আগ্রহ যেন দ্বিগুণ হয়ে গেল। ভবতোষ বাবু বলতে শুরু করলেন, আজ যে ঘটনার কথা বলবো সেটা অনেক বছর আগের কথা। তখন আমি কলেজের 2য় বর্ষের ছাত্র। কলকাতার হোস্টেলে থেকে পড়াশুনো করতাম। আমার ঘরেই থাকতো আমার সহপাঠী এবং সবচেয়ে প্রিয় বন্ধু সুবিরেশ। ওর বাড়ি ছিল বাঁকুড়ার একটা ছোট্ট গ্রামে। একদিন সুবিরেশ এসে আমাকে বলল, এই ভবদোষ, সামনেই তো পুজোর ছুটি, আমরা যে যার বাড়ি ফিরে যাব। তো চল না, এবছর আমরা পুজোটা একসঙ্গেই কাটাই। আমার সঙ্গে তুই আমাদের বাড়িতে চল, দেখবি পুজোর কটা দিন খুব মজা হবে। সুবিরেশের এই প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। বললাম, দারুণ বলেছিস তো সুবীর, 2 বন্ধুতে মিলে পুজোয় দারুণ মজা করা যাবে। কলেজ ছুটি পড়তেই আমরা নির্দিষ্ট দিনে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম। হাওড়া থেকে ট্রেনে উঠে বসলাম, কিন্তু ট্রেনটা হঠাৎ মাঝপথে দাঁড়িয়ে পড়ল। শোনা গেল পাশের স্টেশনের লাইনে নাকি কাজ হচ্ছে, ট্রেন ছাড়তে দেরি হবে। ট্রেনটা ছাড়লো প্রায় ঘন্টা 1.5 পর। আমাদের অনেকটা দেরি হয়ে গেল। ট্রেন থেকে যখন নামলাম ঘড়িতে তখন রাত্রি 8টা। হাতের ঘড়ির দিকে তাকিয়ে সুবিরেশ বলল, নে নে, তাড়াতাড়ি পা চালা, সামনে বাস স্ট্যান্ড, ওখান থেকে ভ্যানে করে আমাদের পৌঁছতে ওই মিনিট 15 সময় লাগবে। কিন্তু ভ্যান স্ট্যান্ডে এসে আমরা দেখি সেখানে একটাও ভ্যান নেই। সুবিরেশ অবাক হয়ে বলল, এ কি রে, স্ট্যান্ডে তো দেখছি একটাও ভ্যান নেই, কিন্তু এখনো তো তেমন একটা রাত হয়নি। অদ্ভুত কাণ্ড। এখন তাহলে পায়ে হেঁটে যাওয়া ছাড়া আর উপায় নেই। কি আর করবি বল, ভ্যান যখন নেই তখন হেঁটেই যেতে হবে। নে চল, এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই। হ্যাঁ, তাই চল। আমরা দুজনে হাঁটতে শুরু করলাম। সুবিরেশ বলল, বাবু, তোকে দেখলে মা বেশ খুশি হবে। আমি বাড়িতে তোর কথা কত বলেছি, বাবা মা বারবার বলতো তোকে আমাদের বাড়িতে নিয়ে আসতে, কিন্তু তেমন একটা সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু দেখ, আজ এই প্রথমবার তুই এসেই তোকে এইভাবে হাঁটিয়ে হাঁটিয়ে বাড়িয়ে নিয়ে যেতে হচ্ছে। কি যে খারাপ লাগছে না আমার। আরে সুবি, ওরকম বলিস না, হাঁটতে আমার কোনো সমস্যা হচ্ছে না, বরং বেশ ভালোই লাগছে, শুধু একটু অন্ধকারেই যা। 2 বন্ধুতে মিলে গল্প করতে করতে আমরা এগিয়ে চললাম। হঠাৎ আমাদের মনে হলো আমাদের ঠিক পেছনে কেউ যেন আসছে। আমরা ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকালাম, কিন্তু কাউকে সেখানে দেখতে পেলাম না। ভাবলাম এ হয়তো আমাদের মনের ভুল, কিন্তু আমরা দুজনেই কি
একই সাথে এরকম ভুল করব? তবুও সেই বিষয়টাতে বেশি গুরুত্ব না দিয়ে আমরা নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। কিন্তু আবারও সেই পায়ের শব্দটা আমাদের কানে এলো। এবারও পেছন ফিরে আমরা কাউকে দেখতে পেলাম না। চারিদিকে একবার ভালো করে চোখ বুলিয়ে নিলাম, কিন্তু না, আশেপাশে তো কেউ নেই। চারিদিকে শুধু জমাট বাঁধা অন্ধকার। আমরা একটা বিষয় লক্ষ্য করলাম, যে আমরা যখন হাঁটতে শুরু করছি তখনই সেই পায়ের শব্দটা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু যখন আমরা দাঁড়িয়ে পড়ছি তখন কিন্তু শব্দটা আর শুনতে পাচ্ছি না। এবার বেশ ভয় লাগলো আমাদের দুজনে। ভাবলাম হয়তো কোনো চোর ডাকাত হবে। আমরা ভয়ে একরকম প্রায় দৌড়াতে শুরু করলাম। আরও বেশ কিছুটা পথ যাওয়ার পর সুবীরেশ হাঁপাতে হাঁপাতে বলল, এই বাবু, ওই যে সামনে পুকুরটা দেখছিস, ওই পুকুরটার ডান দিকের গলি দিয়ে ঢুকে 4টে বাড়ি পরেই আমাদের বাড়ি। মিনিট পাঁচেকের মধ্যে আমরা সুবীরেশদের বাড়ির সামনে এসে পৌঁছালাম। সদর দরজার সামনে গিয়ে সুবীরেশ দরজায় টোকা দিল, ডাকলো, বাবা, মা দরজা খোলো, আমি শুবি। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া দিল না। সুবীরেশ আবার ডাকলো, মা দরজাটা খোলো। কিন্তু এবারেও কেউ এসে দরজাটা খোলা তো দূরস্থ, ঘরের ভেতর থেকে সাড়া পর্যন্ত দিল না। সুবীরেশ একটু অবাক হয়ে বলল, হ্যাঁ রে, বাড়িতে কি কেউ নেই নাকি বলতো? আরে না না, তা কি করে হয়? দেখছিস না সদর দরজাটা তালা দেওয়া আছে, দরজাটা ভেতর থেকে বন্ধ। নিশ্চয়ই ঘরের ভেতরে কেউ না কেউ আছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। তুই আবার ডাক। বাবা, মা, তোমরা কি ঘরে আছো? তাহলে দরজাটা খোলো না, কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? কিন্তু না, দরজাটা তো কেউ খুলল না। বিষয়টা আমাদের কাছে বড় অদ্ভুত লাগছিল। কেউ দরজাটা খুলছে না কেন? সুবীরেশ এবার বিরক্ত হয়ে বলল, মা, বাবা, দেখো, এবার যদি তোমরা দরজা না খুললে তাহলে কিন্তু আমি এক্ষুনি স্টেশনে চলে যাব। সেখানেই রাত কাটিয়ে কাল ভোরের ট্রেনে বাড়ি ফিরবো। বলেই দরজায় জোরে জোরে দুবার ধাক্কা দিল। এবার ভেতর থেকে দরজাটা খুলে গেল। দেখলাম একজন মাঝ বয়সী ভদ্র মহিলা হ্যারিকেন হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। সুবীরেশ তাকে দেখেই বলল, কি ব্যাপার বলো তো মা? এতবার করে ডাকছিলাম তবুও তুমি দরজা খুলছিলে না। ঘুমিয়ে পড়েছিলে নাকি? শুবে, বাবা এত রাতে তুই কোথা থেকে এলি? আয় আয়, তাড়াতাড়ি ভিতরে আয়। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, ও, তোমার নামে বুঝি ভবতোষ? আমি এগিয়ে গিয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করে বললাম, আগে কাকিমা, আমি ভবতেশ। সুবীরেশ আমাকে আপনাদের বাড়িতে নিয়ে এলো। ও আচ্ছা আচ্ছা, এসো এসো, ভেতরে এসো। আমরা দুজনে ঘরে প্রবেশ করলাম। কিন্তু আমাকে দেখে মনে হয় সুবীরেশের মা খুব একটা খুশি হননি। তিনি বললেন, দেখো বাবা, এত রাতে তোমাদের এখানে আসা মোটেই উচিত হয়নি। কেন মা, কি হয়েছে? তোকে পরে সব বলবো, এখন নয়, কাল সকালে বলবো। এখন তোদের খেতে দিচ্ছি, চটপট খেয়ে নিয়ে দুই বন্ধুতে গিয়ে শুয়ে পড় দেখি। মা, বাবা কোথায়? তোর বাবা একটু বিশেষ কাজে কলকাতায় গেছেন, দুদিন পরে ফিরবেন। কাকিমা আমাদের জন্য খাবার বেড়ে দিলে আমরাও তাড়াতাড়ি খেয়ে নিলাম। শুতে যাওয়ার সময় কাকিমা আমাদের এমন একটা কথা বললেন যাতে আমাদের একটু অবাক লাগলো। বললেন, শোন বাবা, তোদের একটা কথা বলি, রাতে কিন্তু ভালো করে জানালা বন্ধ করে শুবি। আর কেউ যদি তোদের নাম ধরে ডাকে তাহলে ভুলেও কিন্তু সাড়া দিবি না। কেন, সাড়া দিলে কি হবে? লক্ষ্য করলাম সুবীরেশের প্রশ্নটা শুনেই কাকিমার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। ভয়ার্ত কণ্ঠে বললেন, সেসব পরে জানতে পারবি, এখন শুধু এইটুকু মনে রাখ যে রাতে কেউ তোদের ডাকলে তোরা কিন্তু কিছুতেই সাড়া দিবি না। নে, এখন শুয়ে পড়, আমিও যাই, অনেক রাত হয়েছে। এই বলে কাকিমা নিজের ঘরে চলে গেলেন। সুবীরেশ আর আমিও শুয়ে পড়লাম। সুবীরেশ আমাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে বাবু, মা এটা কি বলে গেল বলতো? মানে কিছুই তো বুঝলাম না। আমিও তো কিছু বুঝলাম না রে সুবি। সে যাই হোক,
অত সাত পাঁচ ভেবে লাভ নেই। আমার ঘুম পাচ্ছে বুঝলি, আমি ঘুমালাম। কাল সকালে উঠে না হয় সব জানা যাবে। এই বলে আমি পাশ ফিরে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ কারো ডাকে আমার ঘুমটা ভেঙে গেল। ভবতোষ, ভবতোষ, বাবা একবার এদিকে একটু শোনো না। আমি চোখ খুলে বিছানায় উঠে বসলাম। ঘরের ভেতরে মাথার কাছে টিমটিম করে হ্যারিকেনে মৃদু আলো জ্বলছে। সেই আলোয় আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম ঘরের ভিতরে তো কেউ নেই। হঠাৎ আমার চোখ পড়ল পশ্চিমের জানলাটার দিকে। দেখলাম জানলার বাইরে অন্ধকারের ভেতরে দাঁড়িয়ে রয়েছে সুবীরেশের মা। যদিও তার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, তবে গলার স্বর শুনে বোঝা যাচ্ছে যে ইনি সুবীরেশের মা ছাড়া আর কেউ হতেই পারে না। এমন সময় আমার মনে পড়ে গেল যে শোবার আগে আমরা কাকিমার কথা মতো জানলাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে শুয়েছিলাম। তাহলে জানলাটা খুলল কে? তাছাড়া কাকিমা আমাদের বারণ করেছিল যে মাঝরাতে কেউ ডাকলে আমরা যেন সাড়া না দিই, কিন্তু কাকিমাই তো ডাকছে, তাহলে তো আর কোনো ভয় নেই। আমি বিছানা থেকে নেমে জানলার দিকে এগিয়ে গেলাম। বললাম, কি হয়েছে কাকিমা, ডাকছো কেন? তাড়াতাড়ি একবার একটু বাইরে এসো না বাবা, তোমাকে একটা জিনিস দেখানোর আছে। মনে মনে ভাবলাম, এত রাতে কাকিমা আবার কি এমন জিনিস দেখাতে আমাকে ডাকছে। বললাম, কিন্তু কাকিমা, তুমি তো আমাদের বারণ করেছিলে যে রাতে কেউ ডাকলে আমরা যেন কিছুতেই সাড়া না দিই। আমার কথা শুনে কাকিমা কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর বলল, হ্যাঁ বাবা, আমি বলেছিলাম অন্য কেউ ডাকলে যাতে তোমরা সাড়া না দাও। কত চোর ডাকাত বদমাইশ লোক রাত্রিবেলা রাস্তায় ঘুরে বেড়ায়, তাই আর কি। কিন্তু আমি তো আর তারা নই। এসো, বাইরে এসো। বিছানার দিকে তাকিয়ে দেখলাম সুবীরেশ অঘরে ঘুমাচ্ছে। একবার ভাবলাম ওকে ডাকি, কিন্তু পরক্ষণেই ভাবলাম না, থাক, বেচারা গভীর ঘুমে আচ্ছন্ন। সারাদিন অনেক ধকল গেছে, ও ঘুমা। আমি বরং গিয়ে দেখে আসি কাকিমা কেন ডাকছে। এই ভেবে আমি দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। দেখলাম একটু দূরেই কাকিমা আমার দিকে পেছন ফিরে দাঁড়িয়ে রয়েছে। আমি বাইরে বেরোতেই কাকিমা আমাকে বলল, চলো ভবতোষ, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে কাকিমা এত রাতে? চুপ চুপ চুপ, একদম চুপ, আস্তে কথা বলো ভবতোষ, তাহলে যে সবাই জেগে যাবে। আমি চাই না বিষয়টা অন্য কেউ জানুক। এখন তাড়াতাড়ি চলো আমার সাথে। কাকিমার সেই কথাগুলো আমার কাছে যেন কিরকম অদ্ভুত লাগলো, কিন্তু তবুও তার কথা আমি অমান্য করতে পারলাম না। মুখে কিছু না বলতে পারলেও মন আমার সায় দিচ্ছিল না। শুধু তার পেছন পেছন আমি হাঁটতে লাগলাম। চারিদিক কালো অন্ধকারের চাঁদুরে ঠেকে রয়েছে। রাস্তায় একটা কুকুরেরও দেখা পেলাম না আমি। শুধু একটা ঘোরের মধ্যে যেন আমি কাকিমার পেছন পেছন এগিয়ে চললাম। ঝোপঝাড়, মাঠ, ধান ক্ষেত সব কিছু পেরিয়ে আমরা এগিয়ে চলতে লাগলাম। আমি জিজ্ঞেস করলাম, কাকিমা আর কত দূর? কিন্তু এবারেও কাকিমা আমার কথার কোনো উত্তর দিল না। আমরা হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের কাছে এসে উপস্থিত হলাম, কিন্তু জঙ্গলের মাটিতে পা রাখার ঠিক আগের মুহূর্তে আমাকে পেছন থেকে কেউ যেন হাত ধরে টানলো। শুনতে পেলাম সুবীরেশের গলা। কিরে ভব, কোথায় যাচ্ছিস ওইদিকে তুই? ওদিকে যে ঘন জঙ্গল। আমি পিছন ফিরে দেখলাম আমার সামনে দাঁড়িয়ে রয়েছে সুবীরেশ। আমি দূরে হাত দেখিয়ে বললাম, কাকিমা, কাকিমা আমাকে ডাকছিল, আমি তো তার সাথেই এত দূর এসেছি। ওটা তোর কাকিমা নয়। কি বলছিস তুই সুবীর? ওটা কাকিমা না? তাহলে কে? কার সাথে আমি এত দূরে এলাম? হ্যাঁ রে বাবু, আমি ঠিক কথাই বলছি। তুই আগে বাড়ি চল, যেতে যেতে তোকে সব বলছি আমি।
আমি সুবীরেশের সাথে বাড়ির দিকে পা বাড়ালাম। আমি সুবীরেশকে জিজ্ঞেস করলাম, তা হ্যাঁ রে সবিক, তুই এত দূর কিভাবে এলি? তুই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরই আমার ঘুমটা ভেঙে যায়। তোকে পাশে না দেখতে পেয়ে আমি উঠে পড়ি। দেখি ঘরের দরজাটা হাট করে খোলা, সঙ্গে জানলাটাও। তাড়াতাড়ি ঘরের বাইরে আসি, দেখি একটু দূরেই তুই হেঁটে চলে যাচ্ছিস, আর তোর থেকে একটু তফাতে তোর আগে আগে যাচ্ছে একটা কালো ছায়ামূর্তি। তোকে আমি কতবার ডাকলাম, ভব ভব কোথায় যাচ্ছিস, কিন্তু তুই কোনো উত্তর দেওয়া তো দূরের কথা, পেছনে ফিরেও একবার তাকালি না। আমার চিৎকারে মা ঘর থেকে বেরিয়ে এসেছিল। মা আমাকে বললো এক্ষুনি তোকে গিয়ে আটকাতে। আমি তোর পিছু নিলাম, কিন্তু কিছুতেই যেন না তোর নাগাল পাচ্ছিলাম না। আমি একরকম প্রায় দৌড়তে শুরু করলাম, কিন্তু যত দূরেই দৌড়ই না কেন, তোর আর আমার মধ্যে দূরত্ব কিছুতেই কমছিল না। তারপর আমি প্রাণপণে দৌড়ে এখানে এসে তোকে আটকালাম। কিন্তু আমি যার সাথে এত দূরে এলাম, সে তাহলে কে ছিল রে সবি? আমি জানি না রে ভব, আমি জানি না, তবে মা নিশ্চয়ই জানে। আর সেই কারণেই মা গতকাল রাতে আমাদের কারোর ডাকে সাড়া দিতে বারণ করেছিল। চল, মায়ের কাছ থেকে সবকিছু শুনবো, চ। আমি আর সুবি বাড়ি ফিরে এলাম। সদর দরজার সামনে সুবীরেশের মা আমাদের জন্য অপেক্ষা করছিল। দেখলাম তার চোখে মুখে আতঙ্কের কালো ছায়া ফুটে উঠেছে। আমাদের দুজনকে বাড়ি ফিরতে দেখে কাকিমা আমাদের দিকে এগিয়ে এসে আমাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোরা এসেছিস বাবা? ভয়ে আমার গলার ভিতরটা শুকিয়ে আসছিল। চল এখন তাড়াতাড়ি ভেতরে চল। আমাদের নিয়ে ঘরে ঢুকে সুবীরেশের মা দরজা বন্ধ করে দিল। আমি জিজ্ঞেস করলাম, কাকিমা, তুমি কি সত্যিই বাড়িতে ছিলে? হ্যাঁ বাবা, আমি তো নিজের ঘরেই ঘুমোচ্ছিলাম। হঠাৎ সুবির চিৎকার শুনে বাইরে বেরোলাম, আর তারপরেই দেখলাম। কাকিমা আর কিছু বলতে পারল না। ভয়ে তার কণ্ঠ যেন বারবার স্তব্ধ হয়ে আসছে। কাকিমা, তুমি যদি না ডাকো তাহলে আমাকে রাত্রিবেলা যে ডেকেছিল সে তাহলে কে? ও নিশি, ও নিশি বাবা। নিশি? সে আবার কি কাকিমা? নিশির কথা শুনে আমার মতো সুবীরেশও খুব অবাক হয়েছিল। আমাদের মনের ভাব বুঝতে পেরে কাকিমা বলল, 4টে তো বাজতেই যায়, আর একটু পরেই ভোরের আলো ফুটতে শুরু করবে। তোরা এখন একটু শুয়ে নে, কাল সকালে তোদের সব কথা বলবো। এই বলে কাকিমা নিজের ঘরে চলে গেল। আমি আর সুবি কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়লাম। পরদিন সকালে সুবি ওর মাকে জিজ্ঞেস করলো, মা, তুমি কালকে নিশির কথা বলছিলে, এই নিশি আসলে কি মা? নিশি হলো এক প্রকার ভূত। সে মাঝ রাতে পরিচিত কারোর গলায় কোনো মানুষের নাম ধরে ডাকে, আর যে ব্যক্তি তার ডাকে সাড়া দেয়, নিশি তাকে বাড়ি থেকে বের করে নিয়ে চলে যায়, আর কোথাও নিয়ে গিয়ে তাকে হত্যা করে। কাকিমার মুখে নিশি ভূতের কথা শুনে আমি আর সুবি মুখ চাওয়াচাওয়ি করলাম। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কাকিমা, সত্যি যদি কেউ রাতে বিপদে পড়ে কাউকে ডাকে, তাহলে কিভাবে বুঝবো যে সে মানুষ নাকি নিশি? বোঝা যায় বাবা, কারণ এই নিশি মানুষকে 3বার ডাকে। 4র্থবার ডাকার ক্ষমতা তার নেই। তাই যদি কেউ 3বারের বেশি ডাকে, তাহলে বুঝতে হবে সে মানুষ। তোমাদের মনে আছে, তোমরা যখন গতকাল রাতে এ বাড়িতে প্রথম এসেছিলে, তখন 3বার ডাকার পরেও আমি দরজা খুলিনি। 4র্থবার ডাকার পরেই কিন্তু দরজা খুলেছিলাম। হ্যাঁ কাকিমা, আমাদের মনে পড়েছে। বাবা সবি, তুই ভবতোষকে নিয়ে আজ দুপুরের ট্রেনে কলকাতায় ফিরে যা। গত রাতে ও জোর বাঁচা বেঁচে গেছে। এরপর যদি ওর সত্যি কোনো ক্ষতি হয়ে যায়, তখন ওর বাবা মাকে আমরা কী জবাব দেবো বলতো? শোন, আমি এক্ষুনি রান্না চাপিয়ে দিচ্ছি, তোরা চটপট খেয়ে নিয়ে তৈরি হয়ে বেরিয়ে পড়বি, কেমন? এই বলে উঠে কাকিমা রান্নাঘরে চলে গেল। সুবীরেশের দিকে তাকিয়ে দেখলাম ও যেন কি একটা ভাবছে। ওকে জিজ্ঞেস করলাম, কি রে সুবি, কি ভাবছিস বলতো এত? এই ভব, আমার না মনের মধ্যে একটা ইচ্ছে জেগেছে জানিস।
কি ইচ্ছে রে সুবি? ওই ওই নিশিকে একবার নিজের চোখে দেখতে চাই। কি বলছিস তুই সুবি? এটা কিভাবে সম্ভব? কাকিমা তো বললো আজকে আমাদের বাড়ি ফিরে যেতে। আরে শোন না, আমার মাথায় একটা দারুণ প্ল্যান এসছে। তা তোর প্ল্যানটা কি শুনি? আমি খাওয়া দাওয়ার পর পেটে ব্যথার নাটক করব, তাহলে মা আজ আর আমাদের যেতে দেবে না। তারপর রাত্রিবেলা আমরা জেগে বসে থাকবো, জানলাটাও খোলা রাখবো। নিশি এসে আমাদের ডাকলে আমরা দুজনেই একসঙ্গে তাকে দেখব। কিন্তু কাজটা কি ভালো হবে সুবি? যদি কোনো বিপদ হয়? তোর ভিতু, কোনো বিপদ হবে না, আমরা তো দুজনে একসঙ্গে থাকবো। তুই কিন্তু প্ল্যানটা ভেস্তে দিস না খালি, হ্যাঁ? আমি আর কি করি, বন্ধুর কথায় রাজি হয়ে গেলাম। সব কিছু সুবির প্ল্যান মতোই এগোলো। খাওয়া দাওয়ার পর সুবি পেটে ব্যথার নাটক করে বাড়িতেই রয়ে গেল। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর আমরা দুই বন্ধু বিছানায় জেগে চুপ করে শুয়ে রইলাম আর প্রহর গুনতে লাগলাম নিশির ডাকের অপেক্ষায়। ঘরের জানলাটাও খোলা রেখেছি, কিন্তু অনেকক্ষণ জেগে থাকার পরেও নিশি কিন্তু এলো না। আজ আর মনে হয় নিশি আসবে না। সে ব্যাটা মনে হয় আমাদের ভয় পেয়েছে। ধুর, আরো কতক্ষণ যে জেগে বসে বসে থাকতে হবে কে জানে। উফ, মশার কামড় তার উপর। কেটে গেল আরো বেশ কিছুটা সময়। আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন যেন ক্রমশ বেড়েই চলেছে। আদৌ কি নিশি আজ আসবে? আমাদের এই রাত জাগা কি সার্থক হবে? জেগে থাকতে থাকতে আমার চোখ দুটো ঘুমে জড়িয়ে আসছিল। কখন যে ঘুমিয়ে পড়েছি সে খেয়াল নেই। হঠাৎ ঘুম ভাঙল কাকিমার চিৎকারে। ভবতোষ, বাবা ভবতোষ, সুবি কোথায়? আমি ধর্মর করে বিছানায় উঠে বসলাম, অবাক হয়ে বললাম, কি হয়েছে কাকিমা? সুবি কোথায় বাবা? আমি পাশে তাকিয়ে দেখলাম সুবি বিছানায় নেই। কোথায় গেল এত রাতে? ঘরের দরজাটাও খোলা, তার মানে সুবি ঘর থেকে বেরিয়ে গেছে। নিশি ওকে ডেকে নিয়ে গেছে। না না, এ হতে পারে না। কাকিমা আকুল কান্নায় ভেঙে পড়ল। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, কাকিমা তুমি কেঁদো না, আমরা নিশ্চয়ই সুবিকে খুঁজে বার করব। ওই নিশির হাত থেকে আমরা ওকে উদ্ধার করে আনতেই পারবো। তুমি তাড়াতাড়ি গিয়ে গ্রামবাসীদের খবর দাও, সবাই মিলে ওকে খুঁজতে হবে। এরপর আমরা সবাই মিলে ওকে খুঁজতে বেরোলাম। আমরা এক একজন সুবীরেশকে এক এক দিকে খুঁজতে লাগলাম। আমি খুঁজতে খুঁজতে সেই জঙ্গলের কাছে এসে উপস্থিত হলাম, যেখানে গতকাল রাতে নিশি আমাকে নিয়ে গিয়েছিল। তারপর সেই জঙ্গলের ভেতরে প্রবেশ করলাম। কিছু দূরে এগোতেই আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। তারপর যে দৃশ্য আমি দেখলাম তাতে আমার হৃৎপিণ্ড দিয়ে একটা ঠান্ডা রক্তের স্রোত বয়ে গেল। দেখলাম একটা বড় জাম গাছের ডাল থেকে ঝুলছে আমার বন্ধু সুবীরেশের দেহ। ওর সারা শরীরটা ফ্যাকাশে হয়ে গেছে। দেখে মনে হচ্ছে ওর শরীরে কোথাও যেন এতটুকু রক্ত নেই। আমি চিৎকার করে উঠলাম, সুবি, সুবি, কি হলো তোর? আর ঠিক সেই মুহূর্তেই শুনতে পেলাম একটা পৈশাচিক অট্টহাসি। দেখলাম আমার থেকে কয়েক হাত দূরে একটা গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে একটা কালো ছায়া মূর্তি। আমি চিৎকার করে বললাম, কে তুমি? কিন্তু সে কোনো উত্তর দিল না। এবার আমার হাতের টর্চের আলোটা তার দিকে ফেলতেই এক মুহূর্তে আমার শরীরের সবটুকু রক্ত যেন শুকিয়ে গেল। হাত পা থরথর করে কাঁপতে লাগলো। দেখলাম আমার সামনে দাঁড়িয়ে রয়েছে একটা বীভৎস নারী মূর্তি। তার কোমর পর্যন্ত লম্বা চুলগুলো বাতাসে সাপের মতো দুলছে। ঠোঁটের কোণ থেকে গড়িয়ে পড়ছে রক্তের লাল ধারা, আর তার চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে। এমন দৃশ্য দেখে আমি ভয়ে চিৎকার করে উঠলাম, বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে! কি কোথায় আছো? বাঁচাও! সেই বীভৎস নারী মূর্তি আবার পৈশাচিক হাসি হাসতে লাগলো। বলল, কেউ বাঁচাবে না তোকে, কেউ না। আজ আমার রাতে তোর মৃত্যু নিশ্চিত। আয় আমার কাছে, আয়।
সে নারী মূর্তি তার বড় বড় তীক্ষ্ণ নখযুক্ত হাত দুটো বাড়িয়ে আমার দিকে এলো। আমি বুঝতে পারলাম যে আজ এই মধ্যরাতেই এই জঙ্গলের ভেতরে আমার অন্তিম কালের সূচনা ঘটে গেছে। হাত দুটো যখন আমার গলার খুব কাছে চলে এসছে, এমন সময় আমি ভয়ে দুই চোখ বন্ধ করলাম। ঠিক সেই মুহূর্তে কেউ যেন আমাকে পেছন থেকে হাত ধরে টানলো। আমি বেশ কিছুটা পেছনে সরে গেলাম। তাকে দেখি একজন তান্ত্রিক, তার পরনে কালো বসন, গলায় মুন্ডমালা, মাথায় জটা। তিনি সেই বিভৎস নারী মূর্তির দিকে তাকিয়ে বললেন, কে তুই? কেন হত্যা করছিস এই গ্রামের নিরীহ মানুষগুলোকে? তান্ত্রিকের কথা এবার সে নারী মূর্তি অট্ট হাসিতে ফেটে পড়ল। সে হাসি যেন গায়ের লোম খাড়া করে দেয়। তারপর বলল, বলবো না রে তান্ত্রিক, আমি কিচ্ছু বলবো না। আমার রক্ত চাই, বড় তেষ্টা পেয়েছে রে আমার, বড় তেষ্টা। এবার তান্ত্রিকের হাতের একটি বিশেষ মুদ্রা করে বিড়বিড় করে একটা মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। নারী মূর্তি আবার হাসতে হাসতে বলল, এই তান্ত্রিক, তোর ওই মন্ত্র দিয়ে তুই আমাকে তাড়াবি ভেবেছিস? তোর এই মন্ত্রের সে ক্ষমতা নেই। এখন আমি চলে যাচ্ছি, তবে মনে রাখিস আমি আবার আসবো। এই বলে সে নারী মূর্তি বাতাসে অদৃশ্য হয়ে গেল। ততক্ষণে আরো কয়েকজন গ্রামবাসী জঙ্গলের ভিতরে এসে উপস্থিত হয়েছে। তারাও সেই দৃশ্য দেখে ভয়তে কাঁপতে শুরু করলো। তান্ত্রিক বললেন, শোনো তোমরা, আজ যাকে তোমরা দেখলে সে কিন্তু কোনো সাধারণ প্রেতাত্মা নয়। এ খুব শক্তিশালী একটা আত্মা। এই আত্মাকে প্রতিহত করা খুব একটা সহজ কাজ হবে না। তবু আমি চেষ্টা করব তোমাদের আর তোমাদের এই গ্রামকে ওর হাত থেকে রক্ষা করতে। তবে তবে তার আগে আমাকে জানতে হবে কে এই প্রেতাত্মা। তার জন্য আমাকে যোগ্য করতে হবে, আর সেখানে তোমাদেরও সাহায্য লাগবে। তোমরা যজ্ঞের আয়োজন করো, কাল থেকেই আমি সেই যজ্ঞ শুরু করব। আমরা সবাই বাড়ি ফিরে এলাম। সুবীরেশের মা নিজের একমাত্র সন্তানকে হারিয়ে পাগলিনী হয়ে উঠেছেন। তাকে যেন কিছুতেই সামলে রাখা যাচ্ছে না। আগামীকাল ষষ্ঠী, কিন্তু এই গ্রামে এবছর পুজো বন্ধ। মৃত্যু ভয়ে সবাই এখন পুজোর আনন্দই ভুলে গেছে। আমারও মনের অবস্থা ভালো নয়। নিজের সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়ে আমার মনের গভীরে একটা বিরাট ক্ষত সৃষ্টি হয়েছে। কিন্তু কি আর করা যাবে? যা সত্য তাকে তো মেনে নিতেই হবে। আজ রাতেই তান্ত্রিক গ্রামের শ্মশানে যজ্ঞ শুরু করবেন। গ্রামবাসীরাই সমস্ত ব্যবস্থা করে দিলেন। সুবীরেশের বাবাও আজ সকালে বাড়ি ফিরে সমস্ত ঘটনা শুনে খুব ভেঙে পড়েছেন। সেদিন রাতে আমার কিছুতেই ঘুম আসছিল না। বারবার চোখের সামনে ভেসে উঠছিল সুবীরের মুখখানা। গতকাল রাতেও আমরা দুজনেই বিছানায় একসাথে শুয়েছিলাম, কিন্তু আজ আমি একা। জানি না ও এখন কোথায় আছে, কিভাবে আছে। বারবার মনে হচ্ছিল কাল যদি ওর কথা আমি না শুনতাম, কাকিমার কথা শুনে যদি দুপুরের ট্রেনে বাড়ি ফিরে যেতাম, তাহলে আজ আর ওকে এইভাবে আমাদের হারাতে হতো না। এইসব ভেবেই আমার চোখের কোণটা জলে ভরে গেল। এমন সময় হঠাৎ ঘরের জানলায় টোকা পড়ল। আমি উঠে বসলাম। এত রাতে আবার কে টোকা দিচ্ছে ভাবে জানলায়। বড় মুহূর্তেই শুনতে পেলাম সেই তান্ত্রিকের কণ্ঠস্বর। ভবতোষ, ভবতোষ, তাড়াতাড়ি একবার বাইরে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু আমি কোনো সাড়া দিলাম না। তান্ত্রিক আবার ডাকলেন, কি হলো ভবতোষ? এসো বাইরে, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এবারেও আমি চুপ করে বসে রইলাম। তান্ত্রিক আরও একবার ডাকলেন, কিন্তু আমি এবারেও কোনো সাড়া দিলাম না। কারণ আমি সুবীরেশের মায়ের মুখে শুনেছিলাম যে নিশি কোনো ব্যক্তিকে 3 বারের বেশি ডাকতে পারে না। তাই আমি অপেক্ষা করতে লাগলাম 4র্থ বারের জন্য। কিন্তু আমার সন্দেহই সত্যি হলো।
চতুর্থবারেও আর সেই তান্ত্রিকের ডাক আমি শুনতে পেলাম না। বুঝলাম এ তান্ত্রিক ছিল না, ছিল সেই নিশি। পরের দিন সকালে তান্ত্রিক এলেন। তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে বললেন, শোনো, আমি আমার যজ্ঞের মাধ্যমে জানতে পেরেছি যে কে এই অপশক্তি। আসলে আজ থেকে কয়েক বছর আগে এই গ্রামে এক কিশোরী মেয়ে তার বাবা মায়ের সঙ্গে থাকতে এসেছিল। মেয়েটির নাম ছিল বিথিকা। কিন্তু গ্রামের মোড়লের তার উপর কুনজর পড়ে। একদিন সন্ধ্যাবেলায় মেয়েটি গ্রামের পথ ধরে বাড়ির দিকে ফিরছিল, আর ঠিক সেই সময় মোড়লও সেই পথ দিয়ে যাচ্ছিল। তার সঙ্গে দুজন লোকও ছিল। তারা মেয়েটিকে তুলে নিয়ে যায়। মোড়ল মেয়েটির ওপর তার লালসা চরিতার্থ করে এবং তাকে হত্যা করে। সেও ছিল এমনই এক দুর্গাপুজোর সময়। যেদিন মেয়েটিকে হত্যা করা হয়েছিল সেদিন ছিল দ্বাদশী। হত্যা করার পর মোড়ল তার লোকদের বলে তার শরীরটাকে নিয়ে গিয়ে জঙ্গলের ভেতরে মাটিতে পুঁতে দিতে। তারাও মোড়লের আদেশ পালন করে। মেয়েটির বাবা মা এবং গ্রামবাসীরা অনেক খোঁজার পরেও মেয়েটির কোনো রকম সন্ধান পায় না। এরপর মেয়েটির বাবা মা এই গ্রাম ছেড়ে চলে যায়। মেয়েটির কথা গ্রামবাসীরা ভুলেই যায়। কেউ কেউ ভাবে সে হয়তো কোথাও পালিয়ে গিয়েছে। অনেকে মেয়েটির চরিত্রেও দোষ দেয়, কিন্তু আসল ঘটনা কেউ জানতে পারে না। ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে যায়, কিন্তু বর্তমানে কোনোভাবে হয়তো ওই মেয়েটির প্রেতাত্মা আবার জেগে উঠেছে। আর সেই কারণেই সে এইভাবে নিজের হত্যার প্রতিশোধ নিচ্ছে। তান্ত্রিকের কথা শুনে গ্রামবাসীরা বিথিকা এবং তার পরিবারকে চিনতে পারল। আমি বললাম, এবার তাহলে কি হবে বাবা? তবে কি গ্রামের মানুষগুলো ওই নিশির হাতে পড়ে একে একে এভাবে মারা যাবে? দ্বাদশী তিথি পর্যন্ত সবাইকে একটু সাবধানে থাকতে হবে, কারণ সেদিনই ওই প্রেতাত্মাকে এই গ্রাম থেকে বিতাড়িত করব। ততদিন পর্যন্ত তোমাদের অপেক্ষা করতেই হবে। আমার আরও কিছু কাজ বাকি, তবেই আমি এই গ্রামকে রক্ষা করতে সমর্থ হব। আজ দশমী, দ্বাদশী তিথি আসতে এখনো 2 দিন বাকি। তবে গত 2 দিন ধরে সে নিশির টাকা শোনা যায়নি। প্রথমে অনেকেই ভেবেছিল যে নিশি হয়তো গ্রাম ছেড়ে চলে গেছে, কিন্তু পরের দিন সকালে সবার সেই ভুল ধারণা ভেঙে গিয়েছিল। সকালবেলায় শোনা গেল যে জঙ্গলের কাছে একটি যুবকের রক্তশূন্য মৃতদেহ পাওয়া গেছে। ভোরবেলায় 2 জন গ্রামবাসী সেদিক থেকে যাওয়ার সময় ওই মৃতদেহটা দেখতে পারে। হতে পারে যে অন্য কোনো জায়গা থেকে এসেছিল। গ্রামবাসীরা তার সৎকার করে। অন্যদিকে সেই তান্ত্রিক যে কোথায় গিয়েছেন তা কেউ জানে না। তারও 2 দিন পরে দেখা পাওয়া যায়নি। গ্রামের লোকজন বলা বলি শুরু করে দিয়েছিল যে তিনি হয়তো ওই ভয়ানক নিশির সাথে লড়াই করতে না পেরে গ্রাম ছেড়ে পালিয়ে গেছেন। কিন্তু তাদের সেই ভুল ভাঙতেও খুব বেশি বিলম্ব হলো না। পরের দিন সকালবেলায় তিনি গ্রামবাসীদের জানিয়ে গেলেন যে আগামীকাল দ্বাদশীর দিন তিনি ওই নিশিকে গ্রাম থেকে বিতাড়িত করবেন। তান্ত্রিকের আশ্বাস পেয়ে গ্রামবাসীরা খানিকটা নিশ্চিত হলো। কিন্তু সেদিন রাতেই আরও একজন সে নিশির শিকারে পরিণত হলো। এই গ্রামেরই এক বাসিন্দা নিবারণ কোনো একটা কাজে পাশের গ্রামে গিয়েছিল। বিকেলের মধ্যেই তার ফিরে আসার কথা থাকলেও সেদিন তার ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা পেরিয়ে গিয়েছিল। অনেক রাত পর্যন্ত যখন সে আর বাড়ি ফিরল না, তখন গ্রামবাসীরা তাকে খুঁজতে বেরোলো, আর তাকে পাওয়া গেল জঙ্গলের কাছে। তার সারা গায়ে বড় বড় নখের আঁচড়। দেখে মনে হচ্ছে কেউ যেন আঁচড়ে দিয়েছে, আর সেই ক্ষতস্থান থেকে রক্তের ধারা গড়িয়ে সেটা শুকিয়ে আছে। তবে তার দেহে তখনও প্রাণ আছে। হয়তো ভাগ্যের জোরে সে নিশির হাত থেকে বেঁচে গেছে। কিন্তু বাড়ি ফেরার পর থেকে তার গায়ে ধুম জ্বর। জ্বরের করে সে বারবার একটাই কথা বলছে, কেউ নাকি তাকে ডাকছে।
তাকে ওই জঙ্গলের ভেতরে যেতে হবে। একবার তো সে উঠে দরজার বাইরে চলেই গিয়েছিল। তার স্ত্রী দেখতে পেয়ে তাকে আবার ঘরে নিয়ে এসে শুইয়ে দেয়। গ্রামের ডাক্তার হরিপদ মুখার্জিকে খবর দেওয়া হয়, কিন্তু তিনি আসার আগেই নিবারণ মারা যায়। নিবারণের মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য গ্রামবাসীদের ডাকা হলেও নিশির ভয়ে কেউ শ্মশানের দিকে যায় না। তার দাহ কার্য হয় পরদিন সকালে। সকালবেলা তান্ত্রিক এসে জানিয়ে গেলেন যে আজ সন্ধ্যায় তিনি যজ্ঞে বসবেন। আমরা যেন কয়েকজন সেখানে উপস্থিত থেকে তার যজ্ঞের সব আয়োজন করে দিই। সন্ধ্যাবেলা নির্দিষ্ট সময়ে তান্ত্রিক শ্মশানে যজ্ঞে বসলেন। যজ্ঞের বেদিতে আগুন জ্বালিয়ে তিনি মন্ত্র পড়া শুরু করলেন, আর যজ্ঞে আহুতি দিতে লাগলেন তিনি। আমি আর কয়েকজন গ্রামবাসী একটু দূরে দাঁড়িয়ে সবটা দেখছিলাম। হঠাৎ প্রচণ্ড ঝড় উঠল, সেই সঙ্গে মুহুর্মুহু বজ্রবিদ্যুৎ। চারিদিক থেকে গাছের শুকনো ডালপালা খড়কুটো এসে সেই যজ্ঞকে পণ্ড করতে লাগলো। তান্ত্রিক এবার একটা কাজ করলেন, তিনি নিজের হাত কেটে সেই যজ্ঞে তার রক্ত আহুতি দিলেন। কয়েক মুহূর্তের পরেই সেই ঝড় থেমে গেল। তান্ত্রিক আরও উচ্চ স্বরে মন্ত্র পড়তে লাগলেন। এমন সময় আকাশ বাতাস কাঁপিয়ে একটা পৈশাচিক অট্টহাসি শোনা গেল। পরক্ষণেই দেখা গেল একটা কালো ধোয়ার কুণ্ডলী পাক খেতে খেতে তার দিকে এগিয়ে আসছে। ধোয়ার কুণ্ডলীটা যজ্ঞের বেদির কাছে এসে দাঁড়ালো। তারপর সে ধোয়া ধীরে ধীরে রূপ নিল সেই ভয়ঙ্কর নারী মূর্তির। সে গর্জন করে বলল, কেন ডেকেছিস আমায়? বিথিকা, তুই এবার এই গ্রামের মানুষগুলোকে মুক্তি দে। অনেক হয়েছে, তোর প্রতিশোধ নেওয়া অনেক হয়েছে। এবার এবার তুই এই গ্রাম ছেড়ে চলে যা। না 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 না, কখনোই না। আমি কোথাও যাব না। এই গ্রামের মানুষগুলো আমার সঙ্গে যে অন্যায় করেছে তার জন্য ওদের শাস্তি পেতেই হবে। আর আমি নিজের হাতে ওদের শাস্তি দেব। আমি আমার মৃত্যুর প্রতিশোধ না নিয়ে এখান থেকে কোথাও যাব না, কোথাও না। দেখ বিথিকা, তুই অনেক প্রতিশোধ নিয়েছিস। আর তাছাড়া যে মোড়ল তোকে হত্যা করেছিল সেই ছিল তোর আসল অপরাধী। তাকে তো তুই আগেই হত্যা করেছিস। আর সেই মোড়লকে যারা সাহায্য করেছিল তাদেরকেও তুই মেরেছিস। তাহলে তোর প্রতিশোধ নেওয়া তো পূরণ হয়েছে, কিন্তু তার সাথেও তুই অনেক নিরীহ মানুষকেও নির্মমভাবে হত্যা করেছিস। তাদের কোনো দোষ ছিল না বিথিকা, তবুও তাদের তোর হাতে মরতে হয়েছে। তুই এবার গ্রাম ছেড়ে চলে যা, চলে যা এই গ্রাম ছেড়ে। না না, আমি যাব না, কিছুতেই যাব না। এই গ্রামের সবাইকে আমি মারবো, তবেই আমার মুক্তি। আর তুই যদি আমার এই কাজে বাধা দিস তাহলে তুই যেতে যাবে আমার হাতে। এই বলে সেই নারী মূর্তি তার বিভৎস হাত দুটো বাড়িয়ে বাতাসে ভাসতে ভাসতে তান্ত্রিকের দিকে এগিয়ে আসতে লাগলো। এবার তান্ত্রিক যজ্ঞকুণ্ড থেকে এক মুঠো ছাই তুলে নিয়ে সেটা মন্ত্র পড়ে ছুঁড়ে মারলেন সেই ভয়ঙ্কর নারী মূর্তির দিকে। সঙ্গে সঙ্গে সেই নারী মূর্তি একটা প্রচণ্ড আর্তনাদ করে উঠল। সেই আর্তনাদে বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটা যেন বাইরে বেরিয়ে আসতে চায়। আমরা দেখলাম আমাদের চোখের সামনে থেকে সেই নারী মূর্তি ধীরে ধীরে আবার কালো ধোঁয়ায় পরিণত হয়ে বাতাসে মিলিয়ে গেল। সেদিন তান্ত্রিকের জন্য সেই গ্রামের মানুষ চিরকালের জন্য নিশির হাত থেকে রক্ষা পেয়েছিল। পরের দিন আমিও বাড়ি ফিরে এসেছিলাম, তবে নিজের প্রাণপ্রিয় বন্ধুকে হারানোর যন্ত্রণাটা আজ এত বছর পরেও বুকের মধ্যে জমাট বেঁধে আছে। কোনোদিন আমি তাকে ভুলতে পারিনি। এই পর্যন্ত বলে ভবতোষবাবু থামলেন। তারপর বললেন, কি কেমন লাগলো গল্পটা? রথিন, গদাই আর হারান এতক্ষণ যেন মন্ত্রমুগ্ধের মতো ভবতোষবাবুর গল্প শুনছিল। সবটা শোনার পর তাদের মনটা বেশ খারাপ হয়ে গেল। ভবতোষবাবুর প্রশ্নের উত্তরে গদাই বলল, খুব ভালো মাস্টার মশাই, তবে আপনার সেই বন্ধুর জন্য মনটা খুব খারাপ হয়ে গেল। হ্যাঁ, খারাপ তো আমারও লাগে, কিন্তু কিছু করার নেই। যা হবার তা তো হয়েই গেছে। তারপর নিজেকে সামলে নিয়ে তিনি বললেন, নাও নাও, অনেক রাত হয়েছে, এবার সবাই যে যার বাড়ি যাও। রথিন আর গদাই উঠে বাড়ির দিকে গেল।
হারানো দোকান বন্ধ করল। তারপর ভবতোষবাবু নিজের বাড়ির পথ ধরল। শুনছিলেন লেখিকা মিলি ঘোষের কলমে গ্রাম বাংলার একটি ভূতের গল্প, বাঁকুড়ার বাড়িতে এক রাত। গল্প পাঠে ভবতোষবাবুর চরিত্র এবং গদাইয়ের চরিত্রে ছিলাম আমি, দিব্যেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল সৌরভ, পূজা, খুশি এবং দেবজিৎ। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আপনারা আমাদের গল্পগুলো ঠিক কোথা কোথা থেকে শুনছেন সেটাও কিন্তু আমাদের ইউটিউব কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে গল্পের আবহতে ছিল ফিনিক্স, পোস্টার ডিজাইনে চিত্রা। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে রাখুন বঙ্গকথা ইউটিউব চ্যানেলকে। চ্যানেলটিকে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সহযোগিতায় আমরা খুব শীঘ্রই 50,000-এর পরিবারের একটা সদস্য হয়ে উঠব। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে।